আচ্ছা, আমাদের হাতে যে এই পাতলা স্টাইলিশ স্মার্টফোনটা থাকে, এটা আসলে কিভাবে তৈরি হয়? এর পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো। সাধারণ বালি থেকে শুরু হয়ে এটা একটা পকেট সাইজের সুপার কম্পিউটার হয়ে ওঠে। চলুন আজ আমরা স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রা তৈরির সেই অসাধারণ টেকনোলজির দুনিয়াতে একবার ঘুরে আসি। আর সত্যি বলতে কি, এই ফোন বানানোর পুরো প্রসেসটা দেখলে মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমার কোনো সিন দেখছি। আমরা সাধারণত যা ভাবি, বাস্তবটা তার চেয়ে অনেক বেশি আধুনিক আর জটিল। এমন একটা জগৎ যেখানে মানুষের চেয়ে রোবটের ভূমিকায় কিন্তু অনেক বেশি। তো চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, তাই না? এই পুরো জার্নির প্রথম ধাপটাই হলো পৃথিবীর নানা প্রান্ত থেকে এর মূল উপাদান মানে কাঁচা মালগুলো এক জায়গায় জড়ো করা। তো কি লাগে বলুন তো এই ফোনটা বানাতে? সবার আগে প্রসেসরের জন্য লাগে সাধারণ বালি থেকে তৈরি সিলিকন। এরপর স্ক্রিনের জন্য আছে বিশেষ গরিলা গ্লাস। আর বডির জন্য সে তো আরও দারুণ জিনিস, মহাকাশযানে ব্যবহার করা হয় যে গ্রেড 5 টাইটেনিয়াম, সেটা। এই দামি কাঁচামালগুলো কিন্তু বিশাল সিকিউরিটির মধ্যে দিয়ে ভিয়েতনাম, সাউথ কোরিয়া বা ভারতের মতো দেশে থাকা স্যামসাংয়ের বিশাল ফ্যাক্টরিগুলোতে নিয়ে আসা হয়। আর এখানেই কিন্তু একটা বিশাল পরিবর্তন। মানে আগের মডেলগুলোতে ব্যবহার হতো অ্যালুমিনিয়াম বা স্টিল, কিন্তু S25 আল্ট্রাতে ব্যবহার করা হচ্ছে সেই গ্রেড 5 টাইটেনিয়াম। এর মানে কি দাঁড়ালো? ফোনটা এখন ওজনে অনেক হালকা, কিন্তু স্টিলের চেয়েও অনেক বেশি মজবুত। ভাবা যায়? আচ্ছা, কাঁচামাল তো ফ্যাক্টরিতে এসে পৌঁছালো। এরপরই শুরু হয় আসল খেলাটা, যাকে বলে এক রোবোটিক সিম্ফনি। এখানে মানুষের কাজ খুব কম, বলতে গেলে নেই। পুরো অ্যাসেম্বলির কাজটা সামলায় অসম্ভব নিখুঁত সব রোবট। এই ধুলোবালিমুক্ত জগতে ঢোকার পর প্রথম কাজটাই হল ফোনের মাদারবোর্ড মানে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি তৈরি করা। সহজ করে বললে এটা অনেকটা একটা শহরের ম্যাপের মতো, যার উপর দিয়ে ইলেকট্রিসিটি যাতায়াত করে। আর এটাই কিন্তু ফোনের একেবারে মূল ভিত্তি। এর পরের ধাপটা হলো SMT মানে সারফেস মাউন্ট টেকনোলজি। এখানে যা হয় তা অবিশ্বাস্য। হাই স্পিড রোবোটিক আর্মগুলো চোখের পলকে হাজার হাজার ছোট ছোট কম্পোনেন্টস, যেমন ধরুন ক্যাপাসিটর, রেজিস্টার, এগুলো পিসিবির ওপর একদম সঠিক জায়গায় বসিয়ে দেয়। আর সবশেষে ফোনের ব্রেন মানে স্ন্যাপড্রাগন প্রসেসর, সেটাও বসানো হয় একেবারে নিখুঁতভাবে। সত্যি বলতে এই কাজটা মানুষের পক্ষে করা সম্ভবই না। আর জানেন, এই পুরো অ্যাসেম্বলির কাজটা যে ঘরে হয়, সেটা একটা হাসপাতালের অপারেশন থিয়েটারের থেকেও প্রায় 100 গুণ বেশি পরিষ্কার। কিন্তু প্রশ্নটা হলো, কেন এতটা বাড়াবাড়ি রকমের ব্যবস্থা? একটা ফোন বানানোর জন্য এত পরিষ্কার পরিবেশের দরকারটা কি? কারণটা খুব সিম্পল কিন্তু মারাত্মক। বাতাসে ভাসতে থাকা শুধু একটা ধুলোর কণা, হ্যাঁ, মাত্র একটা কণা, ফোনের ওই সেন্সিটিভ প্রসেসরের সার্কিটকে নষ্ট করে দিতে পারে। আর তার মানে পুরো ফোনটাই অকেজো হয়ে যাবে। তো প্রসেসর তো রেডি, এবার আসি ফোনের মূল কাঠামো বা ফ্রেমে। এটা কিভাবে তৈরি হয়? এর জন্য আছে এক বিশেষ মেশিন, নাম CNC মেশিন। এটা হলো কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা একটা কাটিং টুল, যা টাইটেনিয়ামের মতো শক্ত জিনিসকেও একেবারে চুলচেরা মাপে কেটে ফেলতে পারে। এই CNC মেশিনই একটা সলিড টাইটেনিয়ামের ব্লক থেকে ফোনের ফ্রেমটা তৈরি করে। এরপর রোবোটিক আর্মগুলো ফোনের অ্যামোলেড ডিসপ্লেকে সেই ফ্রেমের সাথে জুড়ে দেয়। এর জন্য ব্যবহার করা হয় এক ধরনের স্পেশাল ওয়াটারপ্রুফ আঠা আর প্রচণ্ড নিয়ন্ত্রিত চাপ। চাপটা এতটাই নিখুঁত হয় যে ডিসপ্লে আর বডির মধ্যে এক চুলো ফাঁক থাকে না। তো এই পর্যন্ত যা হলো সেটাকে বলা যায় একটা প্রাণহীন শরীর তৈরি করা হলো। এবার এর মধ্যে জীবন আর আত্মা দেওয়ার পালা, মানে সেই সব হার্ডওয়্যার আর সফটওয়্যার যোগ করার সময় যা একে একটা সত্যিকারের স্মার্ট ডিভাইস বানাবে। গ্যালাক্সি S25 আল্ট্রার অন্যতম বড় আকর্ষণ কি? অবশ্যই এর 200 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ক্যামেরা মডিউলটা বসানোর কাজটা হয় অসম্ভব সতর্কতার সাথে। রোবট একটুও ভাইব্রেশন ছাড়া এটাকে ইনস্টল করে, কারণ সামান্যতম কাঁপুনিও ছবির কোয়ালিটি একেবারে নষ্ট করে দিতে পারে। এরপর এক এক করে বসানো হয় বাকি সব, যেমন একটা পাওয়ারফুল ব্যাটারি যেটা ফোনটাকে সারাদিন সচল রাখবে। সাথে যুক্ত হয় ওয়্যারলেস চার্জিং কয়েল, আর যারা গেম খেলে তাদের জন্য খুবই দরকারি একটা কুলিং সিস্টেম বা হিট সিঙ্ক। আর একদম শেষে রোবটের সাহায্যে ফোনের পেছনের গ্লাসের প্যানেলটা নিখুঁতভাবে সিল করে দেওয়া হয়। তাহলে হার্ডওয়্যারের কাজ শেষ, এবার পালা সফটওয়্যার মানে ফোনের আত্মাকে প্রতিষ্ঠা করার। এই প্রসেসটাকে বলা হয় ফ্ল্যাশিং। এখানে একটা অটোমেটিক সার্ভার থেকে ফোনের হার্ডওয়্যারে অপারেটিং সিস্টেম বা OS ইনস্টল করা হয়। বলতে পারেন এখানেই ফোনটা তার আসল পরিচয় পায়। ভাবুন তো, হাজার হাজার ফোনকে একসাথে বিশেষ র্যাকে কানেক্ট করা হয় আর সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হয়। আর ঠিক এই মুহূর্তেই ফোনটা প্রথমবারের মতো জেগে ওঠে।
একটা জড়বস্তু থেকে হয়ে ওঠে একটা ফাংশনাল স্মার্টফোন। দারুণ না ব্যাপারটা? ফোনগুলো এখন টেকনিক্যালি রেডি, কিন্তু বাজারে পাঠানোর আগে প্রত্যেকটা ফোনকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এই ধাপটা হলো টিকে থাকার লড়াই, যেখানে ফোনটাকে নিজের স্থায়িত্ব প্রমাণ করতে হয়। এই পরীক্ষাগুলো আসলে নিশ্চিত করে যে ফোনটা IP68 রেটিংয়ের যোগ্য কিনা। এই রেটিংটার মানে হলো ফোনটা ধুলোবালি থেকে পুরোপুরি প্রোটেক্টেড, আর নির্দিষ্ট সময় পর্যন্ত জলের নিচে ডুবিয়ে রাখলেও এর কিচ্ছু হবে না। এই টেস্টগুলোকে আসলে অগ্নি পরীক্ষা বলা যায়। যেমন ফোনগুলোকে বারবার উপর থেকে ফেলা হয়, মানে ড্রপ টেস্ট করা হয়, আবার জলের নিচে পুরোপুরি ডুবিয়ে দেখা হয় এর ওয়াটারপ্রুফ সিলিং ঠিক আছে কিনা। এমনকি প্রচণ্ড গরম আর কনকনে ঠান্ডার মধ্যে রেখেও এর পারফরম্যান্স চেক করা হয়। এখানেই শেষ না, রোবটিক আঙুল দিয়ে টাচস্ক্রিন আর S Pen ঠিকঠাক কাজ করছে কিনা দেখা হয়, আর অটোমেটিক মেশিনগুলো ক্যামেরার ফোকাস, স্পিকার, ব্যাটারি চার্জিং সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। এ থেকেই বোঝা যায় কোয়ালিটি কন্ট্রোল কতটা সিরিয়াস। যদি কোনো একটা ফোন যে কোনো একটা টেস্টে ফেল করে, সাথে সাথে সেটা বাতিল। শুধু সেই ফোনগুলোই পরের ধাপে যেতে পারে যেগুলো এই সবকটা পরীক্ষায় 100তে 100 পায়। তো এই সব পরীক্ষায় পাশ করার পরই ফোনগুলোকে ফাইনালি প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। সেখানে পরিবেশবান্ধব বাক্সে প্যাক করে সেগুলোকে প্লেনে বা জাহাজে করে সারা পৃথিবীর বিভিন্ন শোরুমে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এক কণা বালি আর কিছু ধাতু। প্রযুক্তির জাদুতে সেটাই হয়ে উঠছে আমাদের হাতের মুঠো থাকা একটা সুপার কম্পিউটার। ভাবলে অবাক লাগে, তাই না? এখন প্রশ্ন হলো, টেকনোলজির এই অবিশ্বাস্য দৌড়ের পর ভবিষ্যতে আমরা আর কোন